চাচি, সাইরা দাও, তোমার দুই পায়ে পড়তাছি। আর এমন হইব না, আমি তো ইচ্ছা কইরা ফালাই নাই কও। উষ্টা খাইয়া পইরা গেছি, তুমি একবার সাইরা দাও, আমি আবার সাপ কইরা ধুইয়া আনতাছি। তাও এমন কইরো না, আমার হাতে সেকা দিও না। আমার যে বহু কষ্ট হইতাছে। নিজেকে বাঁচাতে চিৎকার করে যাচ্ছে মেহের, কিন্তু হাই, শোনার জন্য তো কেউই নাই। পা থেকে অজরে রক্ত পড়ছে, তার ওপর হাতে গরম খুন্তির সেকা দিয়েছে ওর চাচি। বাড়ির সামনে এনে রাস্তায় ছুঁড়ে মেরে মেয়েরকে বের করে দিল। আশেপাশে মানুষ পাথরের ন্যায় শুধু তাকিয়ে থেকে দেখছে, কারণ এইসব তারা প্রায় দেখে থাকে। প্রতিবাদ করলে মেহেরের চাচি এমন বাজে বাজে শব্দ ব্যবহার করে আর তাদের গালি দেয়, যার কারণে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাচ্ছে একটা দামি গাড়ি। গাড়িতে ছিল একে অপরের প্রাণপ্রিয় বন্ধু অয়ন আর আদ্র। রাস্তার পাশে এত লোক জড়ো হওয়া দেখে দুই বন্ধু একে অপরের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো। শেষমেশ ধৈর্য ধরতে না পেরে দুই বন্ধু গাড়ি থেকে নেমে এলো। ভিড় ঠেলে সামনে এগিয়ে গেল দেখার জন্য। অয়ন আর আদ্র দেখলো একটা মেয়ে রাস্তার মাঝখানে বসে অজরে কান্না করছে, আর একটা মহিলা যা নয় তাই বলে তাকে গালি দিচ্ছে। মেয়েটির বয়স আনুমানিক 15 থেকে 16 বছরের মতো হবে। পায়ের আঙুল থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। হাত দুটো মেলে মুখ দিয়ে বারবার ফু দিচ্ছে। বোধহয় অনেক জ্বলছে, কিন্তু বোঝা বড় দায় যে হাতে কেন ফু দিচ্ছে। অয়ন আর আদ্র আর একটু এগিয়ে গিয়ে দেখল দুই হাতের তালুতে কালো জখম হয়ে গেছে। বোঝাই যাচ্ছে কেউ নির্মমভাবে হাত দুটো পুড়িয়ে দিয়েছে। চোখ দিয়ে টপ টপ করে চোখের পানি হাতে তালুর ওপর পড়ছে। মুখ নিচু করে হাতে তালুতে ফু দেওয়ার কারণে মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। অয়ন এবার কিছুটা চিৎকার করে বলল, কি হয়েছে মেয়েটার, এই অবস্থা কি করে হলো? আর তাকে সাহায্য করা বাদ দিয়ে এখানে কি তামাশা দেখছেন? হ্যাঁ, লিয়া আর চুপ থাকতে পারল না। দৌড়ে গিয়ে অয়নের হাত ধরে বলল, ভাইয়া, আপনারা মেহেরকে বাঁচান, নয়তো এই মহিলা মেহেরের চাচি লিয়ার মা ওকে মেরে ফেলবে। বলে আবার কান্না করতে লাগলো। কান্না করতে করতেই তার মায়ের সব কাজের সম্পর্কে বলল। আদ্র এতক্ষণ চুপ থাকলেও লিয়ার কথা শুনে আর চুপ থাকতে পারল না। রাগে এবার আদ্রের কপালের গুলো স্পষ্ট ফুটে উঠেছে। এমন অত্যাচারের কথা শুনে অবশ্যই কোনো স্বাভাবিক মানুষই চুপ থাকতে পারবে না। গট গট করে এগিয়ে গিয়ে মহিলাকে আঙুল উঁচিয়ে বলল, আপনার সাহস কী করে হয় বাচ্চা মেয়েটার ওপরে এমন নির্মম অত্যাচার করার? হাউ ডেয়ার ইউ! বিপরীতে মেহেরের চাচি পিছানো তো দূরের কথা, বরং আরও তেড়ে আসলো আদ্রের দিকে আর বলল, এত আগলা পিরিত দেখাইতে হইব না। আগলা পিরিত দেখাইয়া ওর মন গলাইয়া ওকে নিয়া গিয়া ব্যবহার কইরা পুরাতন হইলেই সুইরা মারবা। তোমাগো নাগান পোলাগো হেই মুই ভালোই জানি হো। এমন বাজে বাজে কথা শুনে আদ্রের গা জ্বলে উঠল আর বলল, আপনার মতো নোংরা মহিলার গায়ে হাত দিয়ে আমি আমার নিজের হাত নোংরা করতে চাই না। আপনার মতো মহিলাদের কিভাবে শায়েস্তা করতে হয় তা আমি খুব ভালোভাবেই জানি। মহিলাটা আদ্রের কথা গায়ে মাখল না, কি যেন বলতে বলতে বাড়ির ভেতরে ঢুকে গেল। আদ্র এবার অয়নের উদ্দেশ্যে বলে উঠল, অয়ন, মেয়েটাকে হসপিটাল নিয়ে যেতে হবে, ওর অবস্থা ভালো না। তুই এখনই এখানে যে পুলিশ স্টেশন আছে ওইখানে যাবি। তোর এক বন্ধু আছে না, কি যেন নাম, শাহরিয়ার, রাইট? তুই ওখানে যাবি আর এই মহিলার নামে মামলা করবি রাইট নাও। আদ্রের এমন হুট করে রেগে যাওয়া দেখে অয়ন কিছুটা না অনেকটাই অবাক হয়েছে। সেই হাই স্কুল লাইফ থেকে ওদের একে অপরের সাথে বন্ধুত্ব। হ্যাঁ, সে জানে আদ্রের রাগ কিছুটা বেশি, কিন্তু আদ্রকে এই প্রথম এত রেগে যেতে দেখলো অয়ন। অয়ন, আচ্ছা ঠিক আছে, কিন্তু মেয়েটাকে নিয়ে হসপিটাল তো আগে যাই আদ্র, আমি নিয়ে যাচ্ছি, তুই পুলিশ স্টেশনে কাজ সেরে আয়। আর হ্যাঁ, আমি ঢাকায় ব্যাক করছি। অয়ন ভাই, ঢাকায় যাওয়ার কি আর দরকার, হাসপাতাল তো এখানেও আছে। আদ্র, তোর কি মনে হচ্ছে না তুই একটু বেশি প্রশ্ন করছিস? অয়ন,
আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস বলে আয়ন চলে গেল। আদ্র আয়নের চলে যাওয়ার দিকে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে পিছনে ফিরে তাকালো। মেহেরকে এবার সম্পূর্ণভাবে দেখতে পেল আদ্র। ডাগর ডাগর চোখ দুটো কান্না করতে করতে ফুলে তুলেছে, ফর্সা মুখখানা কান্না করতে করতে লাল হয়ে উঠেছে, সাথে নাকটাও হেক্সি পর্যন্ত উঠে গেছে। মেহেরকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে আদ্র। চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস টানলো আদ্র। আদ্র এবার এগিয়ে গেল মেহেরের দিকে, হাঁটু গেড়ে মেহেরের সামনে বসলো। মেহের কিছুটা ভয় পেয়ে মাথাটা নিচু করে কিছুটা পিছিয়ে গেল। আদ্র, ভয় পাচ্ছ? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব, ওখানে তোমাকে সুস্থ করে তুলব। যাবে আমার সাথে? মেয়ের চোখ তুলে এবার আদ্রের দিকে তাকালো। কান্না ভেজা অসহায় হরুণী চোখ দুটো আদ্রের হৃদয়ে তীরের মতো বিঁধল। মেয়ের ভাবছে কিছুক্ষণ আগে ওর শাশুর বলা কথাগুলো সত্যি যদি এই লোক ওকে নিয়ে গিয়ে ব্যবহার করে, অচেনা লোককে কেউ বা বিশ্বাস করবে। কিন্তু কেন যেন মেহেরের আদ্রকে বিশ্বাস করতে ইচ্ছা করলো, কিন্তু তাও সে ডানে বামে মাথা নাড়িয়ে না বলল, অর্থাৎ সে যেতে চায় না। মেহেরের না বলতে সময় লাগলেও আদ্রের বুঝতে সময় লাগলো না যে কেন মেহের তাকে না বলল। আদ্র, আমাকে বিশ্বাস করতে পারো মেহের, আমার বাড়িতেও মা বোন আছে, আমি তাদের সম্মান করতে পারলে তোমাকেও পারবো। আদ্রের এমন কথা শুনে লিয়াও এগিয়ে এলো। মেহেরের কাঁধে হাত দিয়ে ওকে আশ্বস্ত করে বলল, যা মেহের, এই ভাইয়ার সাথে উনি তোকে সাহায্য করবে, উনি অনেক ভালো মনের মানুষ। ভরসা রাখ, এই জাহান্নাম থেকে চলে যা। বলে আদ্রের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আমার আব্বুর ফোন নাম্বার নিন। আমার কোনো ফোন নাম্বার নেই, আমাদের বাড়ির জায়গায় মালিক মেহের, কিন্তু আম্মু নিজের নামে করার জন্য মেহেরকে আমাদের এখানে রেখেছে। ওনার ইচ্ছে ছিল যখন মেহের 18 বছর পূর্ণ হবে তখন ওকে দিয়ে আমার আম্মু নামে এই বাড়ি লিখে নিয়ে ওকে কোথাও তাড়িয়ে দিবে। আমার আব্বু বাইরের দেশে থেকে, উনি এইসব কিছু জানে না। দয়া কইরা আপনি আব্বুকে এইসব খুলে বলবেন। আদ্র তার পকেট থেকে মোবাইল বের করে নেওয়ার থেকে ওর বাবার মোবাইল নাম্বারটা নিল। আদ্র লিয়াকে বলল, তুমি সাবধানে থাকো, আমি আবার আসবো। আদ্র মেহেরের দিকে তাকিয়ে বলল, কি যাবে এখন আমার সাথে? মেয়ের মাথা উপর নিচ করিয়ে হ্যাঁ বোঝালো, অর্থাৎ সে যাবে। আদ্র হাত বাড়িয়ে দিয়ে মেহেরকে ধরার জন্য, কিন্তু মেহেরের হাত ধরার মতো অবস্থাতেই ছিল না। পায়েও যথেষ্ট ব্যথা পেয়েছে। আরও কিছুক্ষণ চুপ থেকে আদ্র বলল, মেহের, আমি যদি তোমাকে কোলে নেই তুমি কি রাগ করবে? মেহের বড় বড় করে আদ্রের পানে চাইল। আদ্র, আমি তোমায় কোলে নেই, তুমি হাঁটতে পারবে না তো? মেহের কি বলবে ও নিজেও জানে না যে ও উঠতে পারবে না। মেহেরকে চুপ থাকতে দেখে আদ্র কোমরে হাত রেখে ঠোঁট গোল করে একটা বড় শ্বাস নিল। হুট করে মেহেরকে পাজা কোলে তুলে নিল। আকস্মিক ঘটনায় মেহের হকচকিয়ে উঠল, সাথে সাথে ভারসাম্য হারিয়ে দুই হাত দিয়ে আদ্রের গলা জড়িয়ে ধরল। আদ্রকে কিছু বলতে যাবে তার আগেই আদ্র চোখ গরম করে মেহেরের দিকে তাকালো। মেহের লক্ষ্মী মেয়ের মতো চুপ থাকলো। গাড়িতে ড্রাইভিং সিটের পাশে মেহেরকে বসিয়ে দিল। আদ্র নিজেও ড্রাইভিং সিটে বসে ড্রাইভিং করা শুরু করলো। গাড়ি ছুটে চলল তার আপন গন্তব্যে। তাদের যাওয়ার দিকে লিয়া তাকিয়ে রইল আর মনে বলে উঠল, তুই সুখী হবি মেহের, অনেক সুখে থাকবি তুই, দেখিস আল্লাহ তোর সুখের দিন শুরু করে দিল যে। গ্রামের রাস্তা দিয়ে গাড়ি ছুটে চলছে। মেয়ের নিঃশব্দে বসে আছে, জানলার বাইরে তাকিয়ে আছে, কিন্তু কিছুই যেন দেখছে না। হয়তো চিন্তা করছে তার অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে। তার চোখ দুটো এখনও ফুলে আছে কান্নায়, ঠোঁট কাঁপছে হালকা। হঠাৎ ব্রেক কষে আদ্র গাড়ি থামালো। মেয়ের চমকে উঠে আদ্রের দিকে তাকালো। বয় সিট আগলে ধরলো। আদ্র একবার মেহেরের দিকে তাকালো। মেয়েটা এখনও তাকে ভয় পাচ্ছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আদ্র নরম গলায় বলল, ভয় পেও না, তোমার হাত পরিষ্কার করে দিতে হবে। হাসপাতালে এখান থেকে আরও অনেক দূরে, সময় লাগবে। আদ্রের গাড়িতে যে ফার্স্ট এইড বক্স ছিল তা গাড়ির পেছন থেকে বের করে এনে আবার বসলো। মেহেরকে নরম গলায় বলল, হাতটা দাও। মেহের
দ্বিধা করলো। বৌদি আদ্রকে বোঝাতে চাইলো জ্বলবে। আদ্র ব্যাপারটা বুঝলো। আদ্র মেহেরের দিকে ধীরে ধীরে ওর হাত বাড়ালো। আদ্র আলতো হাতে মেহেরের হাতটা নিজের হাতের উপর রাখলো। মেয়েদের চোখে চোখ রেখে বলল, জ্বলবে না, ঠিক আছে, আমি আস্তে আস্তে লাগিয়ে দিব। মেয়ের আশ্বস্ত হলো। তবুও মেহেরের চোখ দুটো ভয়ে আর হাতের ব্যথায় টলমল করছে। ছোট্ট হাতটায় পুড়ে যাওয়া ক্ষত লাল হয়ে উঠেছে। আদ্র তার ছোট্ট ফার্স্ট এইড বক্সটা সামনে আনলো। ঢাকনা খুলতেই ভেতরে দেখা গেল সারি সারি বোতল, তুলো, ব্যান্ডেজ, সব কিছু গুছিয়ে রাখা। মেহের কাঁদতে কাঁদতে হঠাৎ চুপ হয়ে গেল। তার কৌতূহলী চোখ এবার ব্যথা বলে তাকিয়ে রইল আদ্রের হাতে। প্রথমে আদ্র নরম তুলো দিয়ে একটা স্বচ্ছ পানির মতো ওষুধ ঢালল। মেহের ব্যথা ভুলে আগ্রহের সাথে বলল, এইটা কি? আদ্র হালকা এসে বলল, জাদুর পানি। মেহের সন্দেহের দৃষ্টিতে চোখ ছোট ছোট করে বলল, ওহো, জাদুর পানি? জাদুর পানি কইতে কিচ্ছু হয় না। আমি জানি আমার আব্বু আম্মু কইছিল আপনি মিথ্যা কইতাছেন, তাই না? মেয়ের কথা বলার মাঝেই একটু জ্বালা অনুভব করলো। মেয়ের ঠোঁট কামড়ে রইল। তারপর আদ্র আরেকটা ছোট বোতল খুললো, যার রং হালকা হলুদ। মেহেরের মনে হলো যে হলুদ আর মরিচগুলা একসাথে জলে মিশিয়ে রেখেছে। মেয়ের ভয় পেয়ে বলল, এইটা কি? হলুদ আর মরিচগুলো এগুলে আমার হাতে লাগাবেন? দেবেন না, দয়া করে লাগাবেন না, অনেক জ্বলে। মেহেরের হঠাৎ এমন ভয় পাওয়া দেখে আদ্র ভরকে গেল। তাড়াতাড়ি করে আদ্র বোতলটা রেখে দিল আর দুহাত ওপরে তুলে বলল, ওকে ওকে, রিল্যাক্স, শান্ত হও, লাগাবো না, ঠিক আছে। বোতলটা রেখে দেওয়া দেখে মেয়ের কিছুটা শান্ত হলো। আদ্র একটা পানির বোতল এগিয়ে দিল, খাও। মেহের হাত বাড়িয়ে পানির বোতলটা নিতে নিল, কিন্তু পারল না, তাই মাথা নিচু করে নিল। ব্যাপারটা বুঝতে পেরে নিজেকেই মনে মনে গালি দিল। আদ্র পানির বোতলটা খুলে মেহেরকে খাইয়ে দিল। আদ্র, মেহের, এই ওষুধটা লাগিয়ে দেই, একটুও জ্বলবে না, সত্যি বলছি। গড প্রমিস। এক কাজ করো, তুমি চোখ বন্ধ করে একটা গান গাও তো শুনি। মেহের গান? আদ্র, মেহের, পারি না তো। আদ্র, যেইটা পারো ওইটাই বলো। মেয়ের বাধ্য মেয়ের মতো বলল, আচ্ছা ঠিক আছে, কইলাম কিন্তু। আদ্র, আচ্ছা, ভালোবাসবো, বাসবো রে বন্ধু, তোমায় যতনে, আমার মনের করে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে, পুষে রাখবো রাখবো রে বন্ধু, তোমায় যতনে ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমার যতনে দুধে আলতা গায়ের বরণ, রূপ যে কাঁচা সোনা, আসল দিয়া ডাইকা রাইখো, চোখ যেন পড়ে না। আমি প্রথম থেকে পাগল হইলাম মন, তো আর মানে নাকাছে আইসো, আইসো রে বন্ধু, প্রেমের কারণে ভালোবাসো, বাইসো রে বন্ধু, আমায় যতনে। আদ্রের ওষুধ লাগানো অনেক আগে হয়ে গিয়েছিল। সে তো এক আবেদনময়ী আবেদন শুনছিল। মেয়ের কিছুটা মন খারাপ করে বলল, ভালো হয়নি তাই না? আমি জানি, কিন্তু জানেন, আমি যখন লিয়াকে গান শোনাতাম, ও আমারে বারবার কইতো গান গাইতে, ওর নাকি আমার গান অনেক ভালো লাগতো। আদ্র চোখ বন্ধ রেখে বলল, এই এই গান তুমি কোথা থেকে শিখছো? মেহের, মেহের, এই গান আমি যখন স্কুলে পড়তাম তখন এক আপুর থাইকা শুনছি। আমি গানটা আপুর থাইকা লিখে নিয়ে এতটুকু মুখস্থ করেছিলাম। তারপর তারপর চাচি আর স্কুলে যাইতে দেয় নাই, তাই আর মুখস্থও করতে পারি নাই। আদ্র খুব যত্ন করে ক্ষত জায়গায় মলম লাগাচ্ছিল। মেহেরের কথা শুনে তার হাত বন্ধ হয়ে গেল। মেহেরের দিকে তাকিয়ে বলল, তুমি স্কুল যেতে না? মেয়ের ডানে বামে মাথা নাড়িয়ে না বলল। আদ্র, আমি স্কুলে গেলে চাষির কাম কেডা কইরা দিত, তাই চাষি আমাকে স্কুলে যাইতে না কইরা দিছে। আদ্রের সোয়াল শক্ত হয়ে গেল, কিন্তু সে যথাসাধ্য নিজেকে শান্ত রাখলো, কারণ রেগে মেহের ওকে ভয় পেতে পারে। আদ্র সাদা গজ
কাপড় দিয়ে ডেকে ব্যান্ডেজ পেঁচাতে পেঁচাতে শান্ত স্বরে বলল, আমি তোমাকে স্কুলে ভর্তি করে দিব মেহের। তুমি আবার স্কুলে যেতে পারবে। স্কুলে যাবে তো মেহের? মেহের বিস্মিত নয়নে আদ্রের পানে চাইল। আপনি সত্যি আমাকে স্কুলে ভর্তি করে দেবেন? আমি আবার স্কুলে যাইতে পারমু? আদ্র ব্যান্ডেজের গিট্টুটা যত্ন সহকারে কেটে দিয়ে বলল, পড়বে। মেয়ের সরসর চোখে অপর নিজ মাথা নাড়ালো। অত সে পড়বে। এই যে এখন তোমার হাত বিপদ মুক্ত। বলেছিলাম না ব্যথা করবে না? করেছে ব্যথা। আদ্র মেহেরের হাতটা উল্টে পাল্টে দেখিয়ে দিতে দিতে বলল। মেহের নিজের ব্যান্ডেজ বাঁধা হাতটার দিকে তাকিয়ে রইল। তার চোখে এখন আর ভয় নেই, শুধু বিস্ময়। সে ধীরে ধীরে বলল, আপনি কি একজন ডাক্তার? আদ্র একটু থেমে মেহেরের চোখের দিকে তাকালো, হালকা এসে বলল, না তো, তবে ভবিষ্যতে হব। আর ডাক্তার হওয়ার আগে তুমি আমার প্রথম পেশেন্ট। মেহেরের মুখে লাজুক হাসি ফুটে উঠল। ব্যথা এখনও আছে, কিন্তু তার চেয়ে বড় হয়ে উঠেছে এক অদ্ভুত ভরসা। আদ্র কিছুক্ষণ মেহেরের হাসির দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই নিজেকে শাসিয়ে মেহেরের উদ্দেশ্যে বলল, এবার পাটা তুলো তো। মেহের প্রশ্নসূচক দৃষ্টিতে দিকে তাকালো। আদ্র মেহেরের কপালে আঙুল দিয়ে টোকা দিল আর হুট করে পাটা নিজের হাঁটুর উপর তুলে নিল। হঠাৎ এমন কাজে মেহের হকচকিয়ে উঠল। তড়িঘড়ি করে মেহের কাটা পাটা সরিয়ে নিতে চাইল, কিন্তু আদ্র করতে দিল না, বরং আরও শক্ত করে মেহেরের পা তার হাতের উপর চেপে ধরল। মেয়ের পা সরাতে চেয়েও সরিয়ে নিতে পারল না, তাই বিস্ময়ের স্বরে বলল, এইটা কি করতেছেন? পা কেন ধরতেছেন? সাইরা দেন। আদ্র বিরক্তিকর সূচক শব্দ করে বলল, কেন? পা ধরলে কি হবে? মেহের কপালে হাত রেখে বলল, এ বাবা, আপনি কিছুই জানেন না। আমি তো আপনার থেকে ছোট, আর আপনি যদি আমার পা ধরেন তাহলে আমার পাপ লাগবো না? আদ্র মেহেরের পা পরিষ্কার করতে করতে বলল, এমন কথা কে বলছে তোমাকে? মেহের, ছোটবেলায় আমার মা আমাকে বলেছে। আদ্র কিছু একটা ভাবলো, একটা দীর্ঘশ্বাস নিল, আবার মেহেরুর উদ্দেশ্যে বলে উঠল, মেহের, কিছুক্ষণ আগে তুমি তোমাকে বললে আমি একজন ডাক্তার। তাহলে আমি যদি ডাক্তারই হই, তাহলে তোমার চিকিৎসা করতে পা তো ধরতেই হবে। আর পা না ধরলে আমি তোমার চিকিৎসা কিভাবে করব? আর তোমার চিকিৎসা না করলে তুমি তো হাঁটতে পারবে না, তাই না? মেয়ের অবুঝ শিশুর ন্যায় উপর নিচ মাথা নাড়ল, অর্থাৎ হ্যাঁ। আদ্র হালকা এসে মেহেরের মাথায় হাত বুলিয়ে দিল, যেটাতে ছেলে এক অজানা টান আর ছিল আকাশ পরিমাণ সম্মান। মাত্র ফার্স্ট এইড বক্স গুছিয়ে আবার গাড়ির পিছনে রেখে আসলো। ড্রাইভিং সিটে বসে আবার ড্রাইভিং করা শুরু করলো। তোর মেহের গাড়ির জানালা দিয়ে দেখতে থাকলো বাইরের এক অজানা অচেনা অনেক অপরিচিত দৃশ্য। প্রায় 3.5 ঘন্টা পর ঢাকার এক প্রাইভেট হাসপাতালে ঢুকলো আদ্রের গাড়ি। হাসপাতালের সামনে দাঁড়াতেই প্রথমে মেহেরের চোখে পড়ে বড় বড় করে লেখা ল্যাব এইড হাসপাতাল। উঁচু কাচ ঘেরা ভবনটা সাদা আর হালকা নীল রঙের সমন্বয়ে আধুনিক একটা গাম্ভীর্য আছে। ঝকঝকে কাচের দেওয়ালে শহরের আলো প্রতিফলিত হচ্ছিল। প্রধান গেটের সামনে সব সময়ই দু একটা গাড়ি থামে, কেউ নামছে, কেউ তাড়াহুড়ো করে ভেতরে ঢুকছে। গেটের পাশে ইউনিফর্ম পরা নিরাপত্তা রক্ষী, আর ভেতরে ঢুকলেই পরিষ্কার ঝকঝকে প্রবেশ পথ। সামনে বড় সাইনবোর্ডে হাসপাতালের নাম স্পষ্ট করে লেখা। রাতের বেলায় আলো জ্বলে উঠলে পুরো ভবনটা আরও উজ্জ্বল আর পরিপাটি লাগে। এক ধরনের নীরব উচ্চবিত্ত পরিবেশ তৈরি করে বড় বিল্ডিং। মেহের বিল্ডিংয়ের উচ্চতা দেখতে দেখতে বিল্ডিংয়ের শেষ মাথা অবধি দেখল। আদ্র মেহেরকে বলল, চলো যাওয়া যাক। আদ্রার কথায় মেহের হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতেই হঠাৎ মেহের আহ করে উঠল। হঠাৎ ব্যথায় কুঁকড়ে উঠল মেহের। তা শুনে পিছন ফিরে তাকালো আদ্র। দেখল মেহের মাটিতে পড়ে তার দু হাত দিয়ে তার কাটা পা চেপে ধরে আছে। আদ্র তাড়াতাড়ি করে হাঁটু গেড়ে মেহেরের সামনে গিয়ে বসে পড়ল। মেহেরের হাত সরিয়ে দিতে দিতে বলল, দেখি কই ব্যথা পেয়েছো? বেশি ব্যথা পেয়েছো? আমারই দোষ।
কোন আক্কেলে যে তোমাকে হাঁটতে বললাম। মেহের, আরে কিছু হয় নাই তো, আমি একদম ঠিক আছি, হাঁটতে পারবো, চলেন জায়গা। আদ্র এবার রেগে গিয়ে বলল, কিচ্ছু হয়নি, সত্যি কিছু হয়নি। মেহের কিছু বলবে তার আগে আদ্র পাজা কোলে মেহেরকে তুলে নিল। হঠাৎ করে তুলে নেওয়াতে মেহের তাল সামলাতে না পেরে ভারসাম্য হারিয়ে দুহাত দিয়ে আদ্রের গলা জড়িয়ে ধরে। মেহের উদ্বিগ্ন গলায় বলল, কি করতেছেন, ছাইরা দেন, আমারে নিচে নামাইয়া দেন, দেখেন সবাই তাকাইয়া আছে আমাগো দিকে। আদ্র, এবার কিন্তু আমি সত্যি রেগে যাচ্ছি মেহের, চুপচাপ থাকো, নয়তো এখানেই ফেলে দিয়ে রেখে চলে যাব আমি। সাথে সাথে মেহের চুপ হয়ে গেল। আদ্রের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। মেহের খেয়াল করলো সে আদ্রের দুই শক্ত বাহুর বন্ধনে আবদ্ধ হয়ে আছে, ঠিক যেমন মেহের তিন্নিকে। মেয়ের গ্রামে থাকতে তার একটা ছাগলছানা ছিল, তারই নাম তিন্নি। সেও আদ্রের মতো নিজের দুই হাতের বাহু দ্বারা তিন্নিকে জড়িয়ে ধরে থাকতো। হাসপাতালের দারোয়ান দরজা খুলে দিল। আদ্র হাসপাতালের চৌকাঠ পেরিয়ে হাসপাতালের ভেতরে ঢুকলো। আদ্রর কাছে পরিবেশটা নতুন না হলেও মেহেরের কাছে একদম নতুন পরিবেশ। হাসপাতালের দেওয়ালে সাদা রং, এসির ঠান্ডা বাতাস মেহেরকে ছুঁয়ে গেল। আপনা আপনি মেহেরের চোখ বন্ধ হয়ে গেল। আদ্র এগিয়ে চলছে তার গন্তব্যের দিকে। হঠাৎ করে একটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পেয়ে থমকে দাঁড়ালো আদ্র। আদ্র দাঁড়িয়ে যেতেই মেহের নিজের চোখ দুটো খুলল। দেখলো আদ্র এদিক ওদিক কি যেন খুঁজছে। আদ্র পিছনে ঘুরে তাকালো শব্দের উৎসের খুঁজে। তখনই সামনে এসে দাঁড়ালো এক সুন্দরী রমণী। সুন্দরী, হ্যাঁ অবশ্যই, নিঃসন্দেহে সে সুন্দরী। ফর্সা দেহের রং, হালকা বাদামি সিল্ক চুলগুলো ঘাড় অবধি ছড়ানো, সুন্দর মুখের গড়ন হাসি মুখে বলল, আদ্র তুমি এখানে? মেহের ও আদ্রের সামনে যে দাঁড়িয়ে আছে ও হলো ইশরাত, আদ্রের ব্যাচমেট। আদ্রকে প্রথম দেখাতেই ভালো লেগেছিল, তাই প্রপোজও করেছিল, কিন্তু আদ্র ডিরেক্ট না করে দিয়েছে। ইশরাত তখন বলেছিল তাকে যেন একজন বন্ধুর মতো ট্রিট করে, তাই আদ্র না চাইতেও কথা বলতে হয়। আদ্র, আরে ইশরাত, আপনি এখানে কোনো দরকারে এসেছেন বুঝি? ইশরাত, হ্যাঁ, ওই আমার মামাতো বোনের সাথে এসেছি। তোমার কোলে এই মেয়েটাকে, কি হয়েছে ওর? আদ্র, ও পায়ে ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না। ইশরাত, ও আচ্ছা, তা তোমার কে হয়? আদ্র, আমার এক আত্মীয়। মেহেরা এতক্ষণ চুপচাপ ওদের কথোপকথন শুনছিল, কিন্তু হঠাৎ আদ্রের কথা শুনে মনে মনে ভাবলো, এই লোকটা এত মিথ্যা বলতেছে কেন? মেহের ইশরাতের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে আদ্র বলল, আমরা বরং যাই। ইশরাত, অনেক কাজ বাকি আছে, ভালো থাকবেন, বলেই আদ্র বড় বড় কদমে পা ফেলে সেখান থেকে চলে আসলো। তাদের যাওয়ার পানে তাকিয়ে থাকলো পিছনে থাকা ইশরাত। তাদের দেখে ইশরাত ব্যথাতুর কণ্ঠে আনমনে বলে উঠল, তুমি সবার ব্যথাই বুঝো আদ্র, শুধু আমারটা বাদে। এমনটা কেন? বলে ইশরাত সেখান থেকে চলে যায়। মেহের, এটা কি করলেন আপনি? আদ্র, আমি আমি আবার কি বললাম? এমনভাবে বলল যেন কিছুই জানে না। মেহের, কিছুই জানেন না? আদ্র নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, না তো। মেহের কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে বলল, আপনি আমাকে আপনার আত্মীয় কইলেন কেন? আদ্র, কেন, কি হয়েছে? মেহের, কিছু হয়নি, আপনি মিথ্যা কইলেন কেন তাই কোন? আদ্র দীর্ঘশ্বাস ছাড়ল। এই কয়েক ঘন্টার মধ্যে আদ্র টের বুঝতে পেরেছে যে মেহের খুব জেদি, তাই আদ্র আর তর্ক জড়ালো না। মেহেরের উদ্দেশ্যে বলল, তুমি শহরের মানুষকে চেনো না মেহের? এখানে যত ধরনের মানুষ পাওয়া যায় তত ধরনের রং পাওয়া যায় কিনা সন্দেহ, তাই সবাইকে সব কথা বলতে নেই, বুঝলে? মেহের না বোঝার ন্যায় চোখের পাপড়ি ঝাপটাতে ঝাপটাতে আদ্রের মুখের দিকে তাকিয়েও আছে, হয়তো বোঝার চেষ্টা করছে আদ্র কি বলল। আদ্র মেহেরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ফিক করে হেসে দিল আর বলল, তুমি ছোট মানুষ, তুমি এসব বুঝবে না মেয়ে। মেহের রেগে গিয়ে বলল, আমি ছোট নাই, আমি অনেক বড় হইয়া গেছি। আদ্র, তাই নাকি? তা
কেমন করে বুঝলে? তুমি অনেক বড় হয়ে গেছো। মেহের বুক ফুলে গর্বের সাথে বলল, আমি কাপড় ধুইতে পারি, ভালো রান্না করতে পারি, ঘর ঝাড়ু দিতে পারি, থালা বাসন মাজতে পারি। আদ্র, এসব পারলেই বুঝি কেউ বড় হয়? মেহের হুম। আদ্র ভাবল মেয়েটার মন একদম স্বচ্ছ। আদ্র একটা চেম্বারের সামনে এসে থামলো। চেম্বারের ওপর বড় করে লেখা ডাক্তার সামিরা রহমান। কথা থেকেই যেন একটা লোক এলো। আদ্রের কোলে অপরিচিত একটা মেয়েকে দেখে চিন্তিত স্বরে বলল, কি হয়েছে বাবা? আদ্র আদ্র রিল্যাক্স আঙ্কেল, কিছু হয়নি আঙ্কেল, ডাক্তার ম্যাম আছেন। লোকটি মুচকে এসে ওপর নিচ মাথা নাড়ল, অর্থাৎ আছে। আদ্র বিনিময়ে হালকা হেসে মেয়েরকে নিয়ে চেম্বারের ভেতরে ঢুকলো। ডাক্তার সামিরা নিজের চেম্বারে বসে কিছু একটা ঘাটাঘাটি করছিল। হঠাৎ অতি পরিচিত কণ্ঠ শুনে সামনের দিকে তাকালো। যা দেখলো তা দেখে সামিরার চোখ কটর থেকে বেরিয়ে আসার উপক্রম। যে ছেলে কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকায় না, সে আজ একটা মেয়েকে কোলে নিয়েছে। আদ্র ততক্ষণে সামিরার সামনে এসে দাঁড়িয়েছে। সামিরা এবার মেহেরের দিকে তাকালো। বাচ্চা মেয়েটার ফোলা ফোলা দুটো চোখ আতঙ্কে ভরা। আদ্র সামিরাকে বলল, আসবো ম্যাম? সামিরা মিকি রাগ দেখিয়ে বলল, কথা বলবে না আমার সাথে? দুষ্টু ছেলে, সবাইকে চিন্তা ফেলে দিয়ে মেয়ে তুলে এনে ফান করছো। আদ্র মেহেরকে সিটে বসে দিয়ে সামিরার দুই হাত ধরে বলল, সরি মামুনি, খুব সরি, ব্যস্ত ছিলাম তো। আর আমি কেন মেয়ে তুলে আনতে যাব? আমার জন্য তো মেয়ে ফিক্সড। আমাকে শুধু একটু টাইম দাও, আমি খুঁজে আনবো যে কোনো মূল্যে। সামিরা, কি এমন ব্যস্ত ছিলে যে একটা বার ফোন দিয়ে পারলে না? আদ্র, বলছি মামুনি, সব বলছি, আগে বসতে দাও। বলেই আদ্র সামিরার সিটের সামনে মেহেরের সিটের পাশে বসে পড়ল। সামিরা তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলল, আমি যতক্ষণ না তোমাকে বলছি ততক্ষণ যেন কেউ কেবিনের ভেতরে না ঢুকতে পারে। অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে ম্যাম বলে চলে গেল। সামিরা, বড় কি হয়েছে? আদ্র একে একে সব বলল। সামিরার রাগ গলে পানি হয়ে গেছে। সে কেবল এখন নিষ্পাপ মেহেরের দিকে তাকিয়ে তার কথা ভাবছে। হঠাৎ করেই সামিরার ফোনটা বেজে উঠল। রিসিভ করে ওপাশের কথা শুনতেই সামিরা অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, হোয়াট? আদ্র, কি হয়েছে মামুনি? সামিরা, একজন পুলিশ আর একজন তোমার সমবয়সী ছেলে নাকি আমার সাথে দেখা করতে এসেছে। আদ্র, ও ওদের আসতে বলো মামুনি। ওদের মধ্যে একজন অয়ন, আরেকজন পুলিশ অফিসার ইন্সপেক্টর শাহরিয়ার। সামিরা আদ্রের কথা মতো তার অ্যাসিস্ট্যান্টকে বলল, ওনাদের ভেতরে আসতে বলো। কিছুক্ষণ পর সামিরার কেবিনে দুজন যুবক ঢুকলো। একজনের বয়স আদ্রের কাছাকাছি, আরেকজনের বয়স 30-এর মতো। তার গায়ে পুলিশের পোশাক। সামিরা বুঝতে পারল তিনি নিশ্চয়ই কোনো পুলিশ অফিসার। আদ্র ওদের দেখে উঠে দাঁড়ালো, এগিয়ে গেল। পুলিশ অফিসার আদ্রের দিকে হাত বাড়িয়ে বলল, মিস্টার আদ্রিয়ান চৌধুরী। আদ্র, রাইট। আদ্র মাথা নেড়ে বলল, ইয়েস। লোকটি হালকা হেসে বললেন, আমি ইন্সপেক্টর শাহরিয়ার, ওয়েনের বন্ধু। সো আই অ্যাম অলসো ইয়োর ফ্রেন্ড। তুমি আমাকে শাহরিয়ার বলেই ডাকতে পারো। আদ্র সংযত গলায় বলল, আমি চেষ্টা করব। আদ্র, মামুনি মেহেরকে নিয়ে যাও, ওর মেডিকেল রিপোর্ট তৈরি করতে হবে। মেহের, আমারে কি নিয়া যাইতেছেন? সামিরা নরম গলায় মেহেরের উদ্দেশ্যে বলে উঠল, মেহের মা, এদিকে আসো তো। মেহের চোখে ভয় কিন্তু মনে দ্বিধা সারাই সামিরার কাছে এগিয়ে গেল। সামিরা মেহেরের মাথায় পরম ভালোবাসায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার চাচি যে তোমাকে মারতো তা আমরা কিভাবে জানবো বলো তো? মেহের সঙ্গে সঙ্গে উত্তর দিল, কেন, আমারে যেই খান্ডায় মারছে ওইখানে দাগ হয়ে আসছে। আপনি দেখলেই কইতে পারবেন। মেহেরের এমন সহজ সরল স্বীকারোক্তিতে উপস্থিত সবাই অসহায় চোখে তাকালো। মেয়েটা একদম সহজ সরল। সামিরা, এভাবে কেউ বিশ্বাস করবে না। মেয়ের বুক কুঁচকে সামিরার দিকে তাকিয়ে বলল, কেন করব না? আমি কি মিথ্যা কইতাছি নাকি? সামিরা, ঠিক তুমি মিথ্যা বলছো নাকি সত্যি?
বলছো, তার জন্য তো পরীক্ষা করতে হবে। অনেকেই তো মিথ্যা বলতে পারে, তাই না? মেয়ের স্বামীরার দিকে তাকিয়ে বলল। আমার শাসের মতো স্বামীরা ওপর নিচ মাথা নাড়ালো। অর্থাৎ হ্যাঁ, যাবে না পরীক্ষা করতে? মেহের, যাব, কিন্তু ব্যথা দেবেন না তো? স্বামীরা, তুমি বুঝতেই পারবে না। আচ্ছা, এই বলে মেহের আদ্রের দিকে তাকিয়ে বলল, যামু। আদ্র হালকা হেসে বলল, যাও। মেহের, আপনি চইলা যাইবেন না তো? আদ্র, একদমই না। মেহের, আচ্ছা, তাহলে জায়গা কেমন? আমি যাবো না, আসমু। আপনি এইখানটায় কারান। আদ্র মাথা নাড়িয়ে সম্মতি জানালো। মেহেরকে নিয়ে স্বামীরা চলে গেল। শাহরিয়ার এবার গম্ভীর হয়ে বললেন, অয়নের কাছ থেকে আমি সব শুনেছি, কিন্তু আমরা এখনই মেহেরের চাবিচিকে ধরতে পারছি না, কারণ আমাদের হাতে কোনো শক্তপনা প্রমাণ নেই। তবে আমরা প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে ছোটবেলাতে মেহেরের মা বাবা মারা যান, তখন থেকে সে তার চাচা চাচির সঙ্গে থাকতো। মেহেরের চাচা যখন বাড়িতে ছিলেন, তখন নাকি চাচি মেহেরের সঙ্গে খারাপ ব্যবহার করতেন না। প্রায় 2 মাস হলো মেহেরের চাচা দেশের বাইরে গেছেন। তারপর থেকে মেহেরের ওপর অত্যাচার শুরু হয়। প্রতিবেশীদের কাছ থেকে এতটুকুই জানা গেছে। আসল কারণ জানতে হলে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে হবে। তবে আমার ধারণা মেহেরের মা বাবার সম্পত্তি মেহেরের নামে আছে। সেই কারণেই হয়তো তার চাচি তাকে নিজের কাছে রেখে দিয়েছে। আদ্র এতক্ষণ চুপচাপ সব শুনছিল। তার চোখে রাগ আর কষ্ট স্পষ্ট, তবুও নিজেকে সংযত করে ধীর গলায় বলল, আমি মেহেরকে মেডিকেল রিপোর্টের জন্য পাঠিয়ে তো দিলাম। রিপোর্ট হয়তো আজ অনেক রাতে আসবে, কিন্তু আজ আর এখানে থাকা সম্ভব না। রিপোর্ট আমাকে আগামীকাল সংগ্রহ করতে হবে। রিপোর্ট হাতে পেলেই আমি আপনাকে জানাবো। ও, আর একটা কথা, মেহেরকে কি তোমার কাছে রাখবে? আদ্র সংক্ষিপ্ত করে উত্তর দিল, হ্যাঁ। কেন? শাহরিয়ার, না, তেমন কিছু না। তবে এখন তুমি মেহেরকে রাখতেই পারো, কিন্তু মেহের যদি তোমার কাছে থাকতে চায় তবেই তুমি রাখতে পারবে। তার মানে মেহের যদি না চায়, তাহলে ওকে আমাদের ফোর্স ওকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। আদ্র থমকালো। তার মাথায় একটা কথাই শুধু ঘুরপাক খেতে লাগলো। মেহের যদি তোমার কাছে থাকতে চায়, তবেই তুমি রাখতে পারবে। তার মানে মেহের যদি না চায়, তাহলে ওকে নিয়ে চলে যাবে। শাহরিয়ার আবারও বললেন, ওকে, তাহলে আজ উঠি, আবার দেখা হবে। শাহরিয়ার অয়নকে উদ্দেশ্য করে বলল, অয়ন, তাহলে আজ আসি। অয়ন হালকা এসে বলল, ওকে, সাবধানে যাবি। ইয়া, শিওর। শাহরিয়ার চলে যাওয়ার দিকে আদ্র আর অয়ন কিছুক্ষণ তাকিয়ে রইল। তিনি কেবিন থেকে বের হতেই অয়ন আদ্রর কাঁধে হাত রাখল। এখন আদ্র নির্ভর কিন্তু ধীর গলায় বলল, কোথায়? আর বাসায় যাব। অয়ন একটু দ্বিধায় বলল, যদি আন্টি কিছু বলে। আদ্র শান্ত চোখে তাকিয়ে উত্তর দিল, আম্মুর ওপর আমার বিশ্বাস আছে। অয়ন ধীর কণ্ঠে বলল, তা তো আমারও আছে, কিন্তু আশেপাশে লোকজন কি বলবে? আদ্র দাঁতে দাঁত চেপে বলল, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস ইউজলেস সোসাইটি। অয়ন মাথা নাড়িয়ে সম্মতি জানালো। কিছুক্ষণ পর সামিরা আর মেহের এসে হাজির হলো। সামিহা এগিয়ে এসে আদ্রকে বলল, রিপোর্ট কাল আসবে, তুমি মেহেরকে নিয়ে বাড়ি যাও। আদ্র মাথা নেড়ে সম্মতি দিল। সে মেহেরকে নিয়ে বের হলো। করিডর দিয়ে হাঁটার সময় আদ্র খেয়াল করলো মেহের চুপচাপ দাঁড়িয়ে আছে। এখন সে হালকা হেঁটে চলতে পারছে। আদ্র নরম গলায় জিজ্ঞেস করলো, হাঁটতে পারবে নাকি আমি? মেহের তাড়াতাড়ি বলল, না না, আমি একাই হাঁটতে পারবো। মামুনিকে কন, আমি একাই হাইটে আইছি। আদ্র একটু তাকিয়ে বলল, ঠিক আছে চলো। হাসপাতালের করিডর পেরিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলো তারা। বাইরে রাত নেমেছে, নরম হলুদ আলোয় হাসপাতালের সামনে সব কিছু যেন কেমন শান্ত। অয়ন সামনে এগিয়ে গেল, মাঝখানে মেহের, আর পেছনে আদ্র। মেহের ধীরে ধীরে হাঁটছিল। কিছুক্ষণ পর আদ্র আস্তে আস্তে হাঁটছিল, কিন্তু পুরোপুরি পাশে এলো না। মেহের একবার পিছনে তাকিয়ে দেখলো আদ্র ফোনে কথা বলতে বলতে আসছে। সে থেমে গেল। দূর থেকে আদ্র সেটা খেয়াল করলো। ফোনের কথা শেষ করে সে
মেহেরের কাছে এগিয়ে এলো। হাঁটতে হাঁটতেই আদ্র একবার মেহেরের দিকে তাকালো। মেহের আসতে বলল, একটা কথা কইমু, বলো। আপনি আমারে এত সাহায্য করতেছেন কেন? আপনি তো আমারে চিনেনও না। আদ্র যেন এই প্রশ্নের উত্তর আগেই ভেবে রেখেছিল, তাই একদম নির্লিপ্ত গলায় বলল, আমার কোনো লাভ নেই মেহের। বলতে পারো জেদ। আমার মাথায় জেদ চেপে বসেছে। তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গায় গেলে তোমাকে আর কারো ওপর নির্ভর করতে হবে না। মেহের অবাক হয়ে তাকালো। ও আচ্ছা, মেহের একটু চুপ থেকে আবার বলল, আপনার কোনো ছোট ভাই বোন নাই? আদ্র ভ্রু কুঁচকে বলল, কেন? না মানে, আমি যদি আপনার বাড়িতে থাকি তাহলে কার সঙ্গে গল্প করবো? আদ্র হালকা হাসলো। থাকতে হলে গল্প করতেই হবে, সঙ্গীর সাথে গল্প না করে থাকা যায় না। মেয়ের মাথা নাড়িয়ে বলল, না, মানুষ না তো একা একা থাকতে পারে, আর না তো একা বাঁচতে পারে। মানুষকে বাঁচতে আর থাকতে সঙ্গ দরকার। আদ্র তারা ভরা আকাশের পানে চেয়ে বলল, তুমি ভুল মেহের। মানুষ প্রিয়জনের অপেক্ষা করে বাঁচতেও পারে, থাকতেও পারে। কিছুক্ষণ চুপ থেকে আদ্র বলল, আমার একটা ছোট বোন আছে তো, নাম ইনিয়া। ও তোমার সমবয়সী। মেহেরের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। সত্যি? আদ্র মাথা নেড়ে বলল, সত্যি। গাড়ির দরজা খুলে আদ্র মেহেরকে বসতে সাহায্য করলো। মেহের চুপচাপ বসে রইল। তার চোখে ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তির আড়ালে এক অদ্ভুত ভরসাও আছে। অয়ন ভাই, সাবধানে যাস, আর বাসায় পৌঁছে আমাকে একটা কল করিস। আদ্র গাড়িতে উঠো। অয়ন, কেন ভাই, আজ না অন্য? অয়ন এবার কিছুটা চিৎকার করে বলল, অয়ন, আমি উঠতে বলছি, উঠবি কি না তাই বল। অয়ন আর কোনো কথা না বলে ড্রাইভিং সিটে বসে পড়ল। আদ্র ড্রাইভিং সিটের পাশের সিটে বসে পড়ল। গাড়ি স্টার্ট দিতে দিতে আদ্র একবার আয়নায় তাকালো। মেয়ের জানালার বাইরে তাকিয়ে আছে। শহরের আলো তার চোখে পড়ে আবার মিলিয়ে যাচ্ছে। গাড়ি ধীরে ধীরে ঢুকে পড়ল আদ্রদের বাড়ির এলাকায়। গাড়ি গেটের সামনে থেমে হর্ন দিতে ভেতর থেকে দারোয়ান মেইন গেট খুলে দিল। রাতে বাড়িটির সামনের অংশ নরম হলুদ ও সাদা আলোয় আলোকিত। প্রতিটি দরজার ওপরে ছোট ওয়াল লাইট জ্বলছে, যা দেওয়ালে সুন্দর ছায়া ফেলছে। নিচতলার জানলাগুলো দিয়ে ভেতরে হালকা আলো বাইরে ছড়িয়ে পড়ছে। ওপরে দুই পাশের ব্যালকনিতে ছোট লাইট জ্বলছে, কাছের রেলিংয়ে আলো পড়ে চকচক করছে। ব্যালকনির টবের গাছগুলো আলোর ছোঁয়ায় স্পষ্ট দেখা যায়। সামনের গেটের দুপাশেও ছোট লাইট লাগানো, তাই প্রবেশপথ পরিষ্কার বোঝা যায়। টাইলস বসানো পথে আলোয় ঝকঝক করছে। চারপাশে একটু নীরব, আকাশে হয়তো হালকা তারা দেখা যাচ্ছে। আদ্র মেহেরকে নিয়ে বাসার সামনে এসে দরজায় কলিং বেলটা বাজালো। সাথে সাথে দরজা খুলে গেল, কিন্তু দরজার ওপাশের ব্যক্তিকে দেখতে আদ্র ভ্রু কুঁচকালো। তাকিয়ে বলল, খালা, আপনি? আমু কোথায়? রহিমা খালা বললেন, ভেতরে আসো আগে বাবা। আপা কইছে তোমরা আইলে তোমাগো বাসার ভেতর নিয়ে যায়। তাদের কথার মাঝেই পিছন থেকে অয়ন এসে হাজির হলো। রহিমা খালা সহ একসাথে বাড়ির ভেতরে ঢুকলো তারা। ঘরে ঢুকতেই মেহেরের মনে মধ্যে কেমন জানি শান্তি নেমে আসলো। দেওয়ালের রংটা এমন নরম সাদা স্ক্রিন, যেন একেবারে হাঁসের গায়ের রং। মাঠের ধারে পুকুর পাড়ে যেভাবে হাঁসগুলো হেঁটে বেড়ায়, ঠিক তেমন কোমল আর শান্ত। ছাদের বাড়িটা জ্বলছে নরম হলুদ আলো নিয়ে, যেন পুরন্ত বিকেল বেলায় ধান খেতে রোদ ঢলে পড়ার পর যে মায়ামাখা আলো থাকে, সেই রকম। আলোটা চোখে লাগে না, বরং মনটাকে নরম করে দেয়। সামনে কাছের টেবিলটা এমন ঝকঝকে, যেন বর্ষার পর পুকুরের পানি একেবারে স্থির হয়ে আয়নার মতো হয়ে গেছে। জানালার সাদা পর্দা হালকা হাওয়ায় দুলছে, ঠিক যেমন আষাঢ়ের বাতাসে সাদা কাশফুল দোলে। মেঝেটা এত মসৃণ, নিজের ছায়াও দেখা যায়, যেন ভোরের শিশিরে ভেজা উঠান। এক কোণায় রাখা সবুজ গাছটা দেখে মনে হয় গ্রামের উঠানে লাগানো গাছটাও বুঝে এখানে এসে দাঁড়িয়ে আছে। সব মিলিয়ে ঘরটা এত পরিপাটি আর সুন্দর যে গ্রাম থেকে আসা মেহের চুপচাপ দাঁড়িয়ে শুধু ভাবছে, এই ঘরটা কি সত্যি মানুষের, নাকি স্বপ্নের ভেতর ঢুকে পড়লাম। ড্রয়িং রুমে যেতে আদ্র
দেখতে পেল তার মা সোফায় বসে আছেন আর তার ছোট বোন ইনায়া মায়ের পেছনে দাঁড়িয়ে। মেহের ভয়ে আদ্রের পিছনে আদ্রের শার্টের এক কোণা খামচে ধরে লুকিয়ে রইল। আদ্র এগিয়ে যেতে চাইল কিন্তু পারল না। পিছনে তাকিয়ে দেখল মেয়ের শক্ত করে আদ্রের শার্ট খামচে ধরে আছে। আদ্র মেহেরকে চোখ দিয়ে আশ্বস্ত করে মাথাটা নিচু করে ফিসফিসিয়ে বলল, ভয় পেও না মেহের, তোমার আন্টি কিচ্ছু বলবে না, উনি আমার ওপর একটু রাগ করে আছে। মেহের গোল গোল চোখ করে বলল, আপনাকে আবার মারবো না তো? আদ্র হালকা হেসে বলল, বোকা মেয়ে, উনি আমার মা হন, আমাকে কেন মারবেন? তোমার মা কি কখনো তোমাকে মারতো? মেয়ের ডানে বামে মাথা নাড়িয়ে না বলল, আদ্র তাহলে যাই। মেয়ের ছোট করে উত্তর দিল, আচ্ছা। আদ্র এগিয়ে গিয়ে অনুর উদ্দেশ্যে বলে উঠল, আম্মু। কিন্তু কথা শেষ করার আগেই অনু মেহেরের উদ্দেশ্যে বলে উঠলেন, মেহের এদিকে আয় তো, তোর সাথে আমার কথা আছে। অয়ন আর মেহের দুজনেই চমকালেও আদ্র একটুও চমকালো না। সে জানতো এমন কিছু একটা হবে, নিশ্চয়ই তার গুণধর মামুনি সব জানিয়ে দিয়েছে। আম্মু, আমার কথা তোমাকে কি আমি কোনো কথা বলতে বলেছি? চুপচাপ নিজের রুমে যাও, ফ্রেশ হয়ে এসো। রাজ্যের কাজ উদ্ধার করতে গিয়ে তো খাওয়া দাওয়াই ভুলে গেছো। আদ্র এবার মেহেরের দিকে তাকালো। মেয়েটা মাথা নিচু করে গুটিসুটি মেরে এক কোণায় দাঁড়িয়ে আছে। তার মায়ের উদ্দেশ্যে বলে উঠল, ওকে কিছু বলো না আম্মু, সব দোষ আমার, আমি ওকে নিয়ে এসেছি। আমি যাচ্ছি, ফ্রেশ হয়ে আসার পর যা বলার তুমি আমাকে বলো। অনু শান্ত স্বরে বলল, কিছু বলবো না, যাও। চুপচাপ তার রুমের দিকে চলে গেল, কারণ সে জানে কোনো কথাই তার মা এখন শুনবে না। তারপর অনু বললেন, অয়ন বাবা, তুমিও যাও, তোমার রুমে তোমার প্রয়োজনীয় সব কিছু আদ্র এনে রেখেছে, শুধু তুমি কেন আসো না? এতক্ষণ চুপচাপ শুনছিল অয়ন, কিন্তু অনুর কথা শুনেই সে মাথা তুলে ইনিয়ার দিকে তাকালো। ইনিয়াও মায়ের কথা শুনছিল চুপচাপ। মায়ের এমন কথা শুনেই সেও অয়নের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে দুজনের চোখাচোখি হলো। অয়ন সাথে সাথেই চোখ সরিয়ে নিলেও ইনিয়া ব্যথা তোর হৃদয় নিয়ে তৃষার্ত চাতক পাখির মতো অয়নের দিকে তাকিয়ে বড় রইল। অয়ন বুঝতে পারছিল ইনায়া তার দিকে তাকিয়ে আছে, তাই দেরি না করে সে অনুর দিকে তাকিয়ে বলল, আচ্ছা আন্টি, আমি আসছি বলে সিঁড়ি বেয়ে উপরে তার জন্য বরাদ্দকৃত ঘরে চলে গেল। তার চলে যাওয়ার দিকে অসহায় চোখে তাকিয়ে ইনিয়া মলিন হাসলো। হয়তো নিজের ভাগ্যকেই দোষ দিল, আল্লাহ তাকে আর 5টা মেয়ের মতো স্বাভাবিক ভাগ্য দেননি। এর মাঝেই আবার অনুর কণ্ঠ শোনা গেল। ড্রয়িং রুমে তখন 4জন নারী উপস্থিত। মেয়ের এক কোণে গুটিসুটি মেরে চুপচাপ দাঁড়িয়েছিল। অনু আবার বললেন, এদিকে আসো। মেয়ের মাথা তুলে তাকিয়ে বলল, আমার এখানে আসো। আন্টি, আমি চলে যাবো গা চইলা, তাও দয়া কইরা মারবেন না। মেহেরের কথায় সবাই বাকরুদ্ধ হয়ে গেল। অনু উঠে দাঁড়ালেন, মেহেরের দিকে এগিয়ে গিয়ে তার হাত ধরতে যাবেন, ঠিক তখনই মেহের একটু সরে উঠে পিছিয়ে গেল। আদ্রের মা অনু হালকা এসে বলল, ভয় পাচ্ছ? মেয়ের উপর নিজ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আদ্রের মা, কেন ভয় কেন করবে? আমাকে দেখে কি তোর মনে হয় আমি খারাপ? মেয়ের মাথা নিচু করে বলল, চাচিও তো আমাকে এভাবে আদর করতো, কিন্তু চাচা চইলা যাওয়ার পর আমাকে খুব মারতো। আদ্রের মা মেহেরের সামনে গিয়ে দাঁড়ালো আর মেহেরকে নিজের বুকের সাথে চেপে ধরে পরম ভালোবাসায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুই তো আমার মেয়ে পাগলি, তোকে আমি মারবো কেন? মেহের অবাক হয়ে তাকিয়ে বলল, মেয়ে? আদ্রের মা, মেয়ে, আজ থেকে তুমি আমার মেয়ে। মেহেরকে আদ্রের মা বুকে জড়িয়ে ধরে আছেন। মেহেরের চোখের জলে অনুর বুক ভিজে যাচ্ছে, তবুও অনু মেহেরকে আটকালো না। একজন মা হয়ে সে ভালোই বুঝতে পেরেছে যে মেয়েটা হয়তো কাদার জন্য এক ভরসা ভরা বুক পায়নি, তাই মেহেরকে কাঁদতে দিল। কাঁদলে নাকি মানুষের মন হালকা হয়। দূর থেকে দাঁড়িয়ে এই দৃশ্যটা চুপচাপ দাঁড়িয়ে দেখছিল ইনিয়া। আর রহিমা খালা তো কেঁদে কেটে চোখের পানি নাকের পানি এক করে ফেলেছে। হিংসা নয়, বরং তার বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল।
সে ছোটবেলা থেকে মায়ের আদর পেয়েছে ঠিকই, কিন্তু আজ প্রথম বুঝলো কেউ আদর না পেলে কতটা ভেঙে যায়। ইনিয়া ধীরে ধীরে এগিয়ে এলো। মেয়ের এখনও অনুর আসল আগড়ে ধরে আছে। ইনিয়া তা দেখে হালকা এসে মেয়েকে রাগ দেখিয়ে বলল, এভাবে ধরলে তো আম্মু আমার কাছে আসতে পারবে না। মেহের ভয়ে একটু সরে গেল। আমি কি কিছু ভুল করলাম? ইনিয়া ফিক করে হেসে মেহেরকে আর অনুকে জড়িয়ে ধরে মাথা নেড়ে বলল, না রে পাগলি, আমাদের আম্মু সবার কথাটা শুনে অনু মৃদু হেসে উঠলেন। আমার দুই মেয়ে যদি ঝগড়া না করে তাহলে আমি খুব খুশি হব। দুই মেয়ে শব্দটা শুনে মেহের থমকে গেল। আপনার দুটা মেয়ে? অনু, মেহের আর মেহেরের বোন ইনিয়া বলে হাসতে লাগলো। সাথে সাথে রহিমা খালা আর এই ইনিয়াও হাসতে লাগলো। ইনায়া এগিয়ে এসে মেহেরের হাত আলতো করে ধরে বলল, চল তোকে ফ্রেশ করে দেই, নয়তো তোর কাদা কাটা মুখ দেখে আমার নিজের কখন কান্না চলে আসে কে জানে। মেহের লাজুক হেসে মাথা নিচু করে নিল। ইন্দ্রিয়া হয়েছে আর লজ্জা পেয়ে হবে না বলে মেহেরের হাত ধরে উপরে নিজের রুমে নিয়ে গেল। অনু আর রহিমা খালা খাবার টেবিলে চলে গেল। গল্প আশ্রয় যদি হয় তোমাতে। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।